অবশেষে নতুন পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যানের অস্বীকার। প্রবল শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। বেশি বিপাকে পঞ্চগড়ের মানুষ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। চলাচলের অনুপযোগী ফতুল্লার সড়কগুলো, উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়িতে ভোগান্তি বেড়েছে মানুষের, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং শুটকির মৌসুমে কর্ণফুলী নদীর তীরে শ্রমিকদের ব্যস্ততা, ধুম পড়েছে প্রজাতির শুটকি উৎপাদনের, রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। বাঙালির চূড়ান্ত মুক্তির পর পদে পদে বিকৃত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাদ যায়নি পাঠ্যপুস্তকেও। ভুল ভাল ইতিহাস পাঠ করিয়ে একটি প্রজন্মের সাথে করা হয়েছে প্রতারণা। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যান বলছেন, বইয়ে একক আধিপত্য বাদ দিয়ে প্রকৃত ইতিহাস সংযোজন করা হয়েছে। বইয়ের অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নতুন বই মানেই পাতায় পাতায় ভুলে ভরা সেই পাঠ্য বই তুলে দেওয়া হতো শিক্ষার্থীদের হাতে। সেসব খবর ফলাও হতো গণমাধ্যমে। এমন চিত্র প্রতি বছর দেখা গেলেও এবারের চিত্র একটু ভিন্ন। 2025 সালে পাঠ্য বইয়ে সেই ভুলের সংখ্যা নেই বললেই চলে। তবু রয়েছে সমালোচনা, তার উপর রয়েছে প্রোপাগান্ডা। ভালো কিছু হোক এটা আশা করি। 2023 সালেও ভুলের সংখ্যা ছিল 421, আর 24-এ ছিল 147টি। সেই তুলনায় এবারেরটা যৎ সামান্যই। এনসিটিবি বলছে খুব দ্রুতই সবাই বই পাবে। এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে, যাতে এ নিয়ে খুব বিতর্ক না হয়, এ নিয়ে যেন তথ্যের বিভ্রাট না হয়। তারপরে দু একটা ছোটোখাটো তথ্যের ভুল অনিচ্ছাকৃতভাবে রয়ে গেছে, যেগুলো আমরা সংশোধন করছি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই অন্তত সকলের কাছে যাওয়ার আমরা ব্যবস্থা করছি, যাতে এই 10 তারিখের মধ্যে সেগুলো চলে যায়। অন্যদিকে আমরা অগ্রাধিকার দিয়েছি 10ম শ্রেণীর বইটাকে 10 তারিখের মধ্যে সবার কাছে পৌঁছে দিতে। আর অন্যান্য বইগুলিকে আমরা এই 20 তারিখ এর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, ছাপানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এবারে পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস। একই অধ্যায়ে রয়েছে শেখ মুজিবুর রহমান আর মেজর জিয়ার অবদান। রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ 4 নেতা। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ বাদ দিলেও বাদ যায়নি নারী জাগরণের এই অগ্রদূত। যথাযথ সম্মান দেওয়া হয়েছে উপেক্ষিত তাজউদ্দিন সহ জাতীয় নেতাদের। আছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার গল্প। ইতিহাসের পরিবর্তনটা সঠিকটাই আনা হয়েছে, এটা ভালো। বিগত সরকার অনেক অতিরঞ্জিত করছে, অনেক কিছু পরিবর্তন করছে এবং শিক্ষার্থী এবং গার্ডিয়ান উভয়দেরকে বিভ্রান্তে ফেলছিল। বর্তমান সরকার আইসা এটাকে উদ্যোগ নেওয়াতে আমরা সাধুবাদ জানাই। এটাই আমার মনে হচ্ছে সঠিক হচ্ছে আর কি, আগেরটা ভুলভ্রান্তি ছিল। বিয়োজনের অধিকাংশ লেখাই ছিল বিতর্কিত, অমীমাংসিত এবং একতরফা। অপ্রাসঙ্গিক বিষয়বস্তু বাদ দিয়ে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন একেএম রিয়াজুল হাসান। শুধুমাত্র একজনকে দিয়ে আমাদের ইতিহাস রচনা করার একটা চেষ্টা ছিল। আরও অনেক নেতার যে অবদান, যেমন আমাদের শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরবর্তীতে 71 সনের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। তাদেরকে কিন্তু আমরা সম্মানিত করতে চাই এবং তাদের যার যতটুকু অবদান, যেভাবে যে সময়, আমরা সেটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এসব পাঠ্যতে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধে বিদেশি সহায়তার কথা। কনসার্ট ফর বাংলাদেশের কথা উল্লেখ করা হয়েছে। নিরঙ্কুশভাবে স্বীকার করা হয় মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান। এক নেতার বাংলাদেশ নয়, এটা অনেক নেতার বাংলাদেশ এবং এটা বহুজনের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ। এভাবেই আমরা চিন্তা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এই আমাদের বাংলাদেশটা। প্রবল শীতে কাঁপছে দেশ। উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে দিনাজপুরেও একই অবস্থা। দক্ষিণের জেলা পটুয়াখালীতেও জনজীবনে শীতের প্রভাব পড়েছে। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। দর্শক, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল,
দিনাজপুরে সাত সকালে শীত কেমন দেখছেন? তাছাড়া ঠান্ডা বেড়েছে না কমেছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি জানেন যে দিনাজপুরে কয়েকদিন ধরে কিন্তু শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহ চলাকালীন সময় কিন্তু কুয়াশার দাপটটা কিছুটা কম, তবে আজকে রাত থেকে কিন্তু কুয়াশার দাপটটি একটু বেড়ে গেছে। আপনি আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন যে সামান্য কিন্তু রোদ উঠছে, সূর্য দেখা মিলছে, কিন্তু আমি আপনাকে একটু দেখাতে চাই যে যেহেতু কয়েকদিন ধরে শীতের দাপট নেই, শৈত্যপ্রবাহ এদিকে কুয়াশার দাপট নেই, সেই তুলনায় কিন্তু আজকে আমরা একটু দেখতে পাচ্ছি যে এই হিমেল হাওয়ার কারণেই কিন্তু মূলত তাপমাত্রা একটু বাড়ছে। এই কারণে কিন্তু আপনার নিম্ন আয়ের যে মানুষ, এই মানুষগুলো সাধারণত কিন্তু বাড়ি থেকে কিন্তু বের হতে পারছেন না সময় মতো করে। আমি কিন্তু ভ্যান চালকদের সাথে কিন্তু কিছু কথা বলেছি। তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আবহাওয়া তারতম্যের কারণে তারা কিন্তু সকালবেলা বাড়ি থেকে বের হতে পারছেন না, তাদের আয় রোজগারও কিছুটা কমে গেছে, কারণ তারা সকাল হলে কিন্তু বাড়ি থেকে বের হয়। আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে কিন্তু একই অবস্থা, যে সেখানে কিন্তু বৃদ্ধ এবং শিশুরা কিন্তু বেশি করে ভর্তি হচ্ছে। আমি আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে যেহেতু আবহাওয়ার কারণে কিন্তু মানে এই শীত কিন্তু এই অত্র অঞ্চলে কিন্তু বেড়ে চলছে। তো আবহাওয়া দপ্তর থেকে আমি যেটুকু তথ্য পেয়েছি, তিনারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 6টা থেকে সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11., সেটি গতকালের চেয়ে আজকে একটু আর্দ্রতা ধরা হয়েছে। সর্বশেষ তথ্য ছিল দিনাজপুর থেকে। জি সুবল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো দক্ষিণের জেলা পটুয়াখালীর খবর। সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীতে এখন শীত কেমন অনুভূত হচ্ছে, আর তাছাড়া আবহাওয়া অফিস এ ব্যাপারে কি বলছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হসপিটালের শিশু আছে। আপনাকে জানিয়ে রাখি যে দক্ষিণ অঞ্চলে এবছর প্রতি বছরের যে শীতের মাত্রাটা বেশি হয়েছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি শিশু এবং শিশুরা কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এই শীতের কারণে কিন্তু তারা ঠান্ডাজনিত যে সকল সমস্যা, বিশেষ করে সর্দি, জ্বর, কাশি এবং সাইনোসিস নিয়ে কিন্তু হসপিটালে ভর্তি হয়েছেন। আপনারাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই হসপিটালে কিন্তু বেশিরভাগ স্থানেই কিন্তু এই যে ছোট ছোট যে কোমলমতি শিশুরা, তারা কিন্তু এই যে ঠান্ডা জনিত সমস্যা নিয়ে কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেকেই কিন্তু এই যে ঠান্ডার কারণে কিন্তু এবং প্রচন্ড শীতের কারণে কিন্তু হাঁপানি সহ বিভিন্ন রোগে কিন্তু তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমরা এই বিষয়ে এখন আমরা এখানে যে সিনিয়র স্টাফ নার্স আছে, আমরা তার কাছে জানতে চাবো যে আসলে এখানে কোন ধরনের রোগী বেশি ভর্তি হচ্ছে না কি সমস্যা হচ্ছে। আচ্ছা, তো আপনাদের এখানে ভর্তি এই যে বেডের চেয়ে তো রুগীর সংখ্যাটা বেশি, তাহলে আপনারা ওই সময় কিভাবে তাদেরকে সার্ভিস দেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে এখানে কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে পটুয়াখালী এই যে শিশুদের কিন্তু মোট 40টি বেড রয়েছে। বর্তমানে কিন্তু এখানে এখন 44 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। এছাড়াও যে পুরুষ ওয়ার্ড যে রয়েছে সেখানেও কিন্তু বেডের তুলনায় কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি রয়েছে, যার ফলে কিন্তু এক বেডে কিন্তু 2 থেকে 3 জন করে রোগী কিন্তু এখানে রেখে সেবা দিতে হচ্ছে। থেকে 3 জন করে রোগী কিন্তু যে ধরনের সেবা পাওয়ার কথা তারা কিন্তু সেই ধরনের সেবা পাচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি এই যে প্রচন্ড শীতের কারণে কিন্তু নির্ভয়ের যে লোকজন আছে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে। এছাড়াও প্রতি বছর যেভাবে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে কম্বল বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়, এবছর কিন্তু আমরা পটুয়াখালীতে তেমন কোনো উদ্যোগ দেখিনি। শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু জায়গায় কম্বল বিতরণ করা হয়েছে। তো পটুয়াখালী থেকে শীত নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি খোকন, আপনাকে ধন্যবাদ।
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা সড়কগুলো। দীর্ঘদিন ধরে ভাঙা আর খানাখন্দকে ভরা। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি করা হলেও দীর্ঘদিন সংস্কার করা হয়নি সড়কগুলো। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আর চলাচলকারীদের ভোগান্তি তো আছেই। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েক লাখ মানুষের বসবাস। এ এলাকায় বহু শিল্প প্রতিষ্ঠান থাকায় সড়কগুলো দিয়ে প্রতিদিনই চলাচল করে হাজারো মানুষ। ভাঙা সড়কগুলো ও খানাখন্দের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারীরা। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনায় আহত হয় যাত্রীরা। এছাড়াও যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এসব সমস্যার দ্রুত পরিত্রাণ চান ভুক্তভোগীরা। রাস্তাটা যে এতদিন ধরে ওনারা ভাড়া রাখছে, ওনাদের কোনো মনে করেন মাথা ব্যথা নাই। এই কিছুদিন আগে এই জায়গায় একটা লোক গাড়ি পোল্ট্রি খায় পরে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এটা কি সরকারি ভুক্তভোগী দিব তারে? অটো বা রিক্সা দিয়ে এমার্জেন্সি ভাবে একটা কনসিপেট একটা খুব একটা মুমূর্ষু অবস্থায় রোগী গেলে এসব ভাঙাচোরা জায়গা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবকিছু আছে, মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টিপাতের উঠলে আর রুমাইনা পানি জমে যায় রাস্তার ভিতরে, যা চলাচলের জন্য এলাকাবাসী বিঘ্ন ঘটে। আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হোক। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সবচেয়ে অ্যাকিউট যে সকল জায়গায় প্রবলেম, যেখানে পানি জমে আছে এবং মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই জায়গাগুলোর জন্য আমরা এই স্কিমগুলোকে সিলেকশন করেছি। আশা করছি যে আমাদের এই প্রকল্পটা রিভিশনের পর্যায়ে আছে। আশা করছি খুব দ্রুতই এই রিভিশন শেষ হলে আমরা নতুন রাস্তাগুলো নিতে পারবো। কিছু কাজ আমরা অলরেডি শুরু করেছি, তো কিছু কাজ হচ্ছে এবং এই দুর্ভোগটা আমাদের জলাবদ্ধতার দুর্ভোগ সেটা সমাপ্ত হবে। দ্রুতই মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। নাব্য সংকটে মানিকগঞ্জের নদ, নদী ও খালবিল। নদীতে পলি জমায় কমে গেছে ধারণ ক্ষমতা। এক সময়ের খরস্রোতা নদী এখন ধুধু বালুচর। বেকার হয়ে পড়েছেন জেলেরা। বাধ্য হয়েই বাপ দাদার পেশা বদলে ফেলেছেন অনেকে। যেসব নদী পুনঃখনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মানিকগঞ্জ জেলার উপর দিয়ে প্রবহমান ছোট বড় 14টি নদী। একসময় নদীতে পানি থাকলেও সময়ের ব্যবধানে ভরাট হয়ে গেছে কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদী। এতে নদী ফসলের মাঠে পরিণত হচ্ছে। নদী শুকিয়ে যাওয়ার কারণে বইটা বুনছে, 1 মাস ট্রলার চালাই, আমাকে তার কোনো ব্যবসা নাই। হাজার হাজার লোক জেলে কাজ করতো, এখন এ জায়গায় এখন মাছ হয় না। এই নদীতে আগে যখন পানি ছিল, এখন নতুন মাটির কারণে মানে মাছ টাছ আমরা ধরতে পারি না, পানি হয় না। জেলার অনেক খালবিল ও জলাশয় শুকিয়ে গেছে। এতে কষ্টে জীবনযাপন করছেন হাজারো জেলে ও ট্রলার চালক। জেলার হরিরামপুর, শিবালয় ও দৌলতপুরের মানুষ বাধ্য হয়ে করছেন পেশা বদল। নদী শুকিয়ে গেছে, আগে তো মাছ মারতাম, স্টিমার চলতো, লঞ্চ চলতো, ফেরি চলতো নদীতে। এখন তো নদী শুকিয়ে গেছে, এখন আমাদের কাজ করাই কষ্ট। নদীকে রক্ষা করার জন্য নদীর সীমানা নির্ধারণ করতে হবে এবং নদী খননের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি নদী রক্ষায় সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এই নদীকে কেন্দ্র করে এই নদী পাড়ের হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কৃষি কাজ করত, ঘরের কাজ করত, গরু ঝাপাইতো, গরুকে গোসল করাইতো। সেই নদী ভরাট হওয়ার কারণে এগুলো থেকে আজ সুযোগ সুবিধা পাচ্ছে না। এই নদীকে কেন্দ্র করে মানিকগঞ্জের শত শত হাজার হাজার হেক্টর জমি কৃষিকাজের আওতাভুক্ত ছিল। এখানে পাট হইতো, ধান হইতো, গম হইতো, এগুলো আজ বিলুপ্ত প্রায়। যেসব নদী পুনর্খনন প্রয়োজন সেগুলো পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। ইতিমধ্যে জরিপ কার্য সম্পন্ন করেছি পুরাতন ধলেশ্বরী 10 কিলোমিটার। আশা করছি আগামী অর্থ বছরে আমরা 10 কিলোমিটার নদীর ড্রেজিংয়ের মাধ্যমে পুরাতন ধলেশ্বরীটা পূর্ণকরণ করতে পারবো, এবং সেটা যদি করি আমাদের 2 পার ভাঙন প্রতিরোধ কমে যাবে এবং নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। মৎস্য চাষেরও প্রচুর পরিমাণে একটা অবরণ্য ঘটবে। বর্ষায় পদ্মা ও যমুনা নদীতে পানি থাকলেও বছরের অন্য সময় চর জাগে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শুটকির মৌসুম হওয়াতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে চলছে উৎসব। ধুম পড়েছে নানা প্রজাতির শুটকি উৎপাদনের। প্রক্রিয়াজাতকরণে দিন রাত ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। চট্টগ্রামে শুটকির জনপ্রিয়তা রয়েছে সারা দেশে, রপ্তানি হচ্ছে বিদেশেও। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বাকলিয়ার ক্ষেতচর এলাকার শুটকি পল্লীতে এখন চলছে রীতিমতো উৎসব। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে বলে দ্রুত শুকায় শুটকি, ফলে এই সময়টাতে ধুম পড়ে শুটকি তৈরির। শুকানো হয় কয়েক ধাপে। দারুণ ব্যস্ত নূর হোসেনের মতো কয়েক হাজার শ্রমিক। এখন আমরা লাভ করতে পারছি না, এখন আমাদের অনেক টাকা লস, এখন ইনকামও হচ্ছে না। এখানে মাছের দাম বাড়া, ওখানে বেচতে চাইলে সস্তা। আমি এখানে কাজ করতেছি 2 মাস হইতেছে, বেতন হচ্ছে 400, মাঝে মধ্যে বেশি দেরি হলে 50 টাকা বাড়াই দেয়। সস্তায় শ্রমিক এবং নৌপথে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ক্ষেতচরে গড়ে উঠেছে এই শুটকি পল্লী। সাগর থেকে জেলেরা মাছ ধরে নৌকায় নিয়ে আসেন কর্ণফুলীর তীরে, আর তা শুকিয়ে বিক্রি করেন শুটকি পল্লীর ব্যবসায়ীরা। এগুলো কিনে আনে লবণ মারি, হালকা লবণ মারে, শুকানোর পর এগুলো বাজারে বিক্রি করি। সুরি মাছ, লইট্টা মাছ, ফাইসা মাছ, পোহা মাছ, বেগ মাছ আর ফুয়াই লাতিও করার পরে দিনিতেও করার পরে 22,000, 23,000, 17,000-18,000 টাকা বেতন পড়ে। দেশ বিদেশে চট্টগ্রামের শুটকির সুনাম বেশ। কুতুবদিয়া ও মহেশখালী অঞ্চলে তৈরি হওয়া শুটকির মতোই জনপ্রিয়। মায়ানমার শুটকি আসার, ইন্ডিয়ান শুটকি আসার কারণে আমাদের এই শুটকিটার অনেক সমস্যা হচ্ছে। এই মাছ আমাদের মাছের সাথে তুলনা করতে গিয়ে এটা মাছ দামের মধ্যে ডিপেন্ড করতে যেয়ে আমরা অনেক কষ্টে আছি। 12 মাস এ পল্লীতে শুটকি তৈরি হলেও সবচেয়ে বেশি ব্যস্ত মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং নিম্নমানের শুটকি আমদানি হওয়ায় দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দাবি এখানকার ব্যবসায়ীদের। ব্যবসার কার্যকলাপ আরও পরিবর্তন দেখা যাবে। সরকারে যদি আমাদেরকে যদি সুনজরে চায়, খেয়াল করে, আমরা প্রতিষ্ঠানগুলি আমরা ঠিকভাবে চালাতে পারবো। প্রতি মৌসুমে এ পল্লীতে প্রক্রিয়াজাত করা হয় অন্তত 5 কোটি টাকার শুটকি। আফরিন পপি, মোহনা সংবাদ। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবশিরা লিজা। এ পর্যায়ে দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় আরও 21 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। এদিকে লেবানন ও ইয়েমেনেও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে লেবাননের দক্ষিণে নিহত হয়েছেন অনেকে। এছাড়া ইয়েমেনের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং 2টি বন্দরকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। দাবানলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যেন শ্মশানে পরিণত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। অবকাঠামো ধ্বংস হয়েছে প্রায় 10,000। এরই মধ্যে অঙ্গরাজ্যটির পূর্ব এবং পশ্চিম প্রান্তে 2টি বড় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করেছে অগ্নি নির্বাপন কর্মীরা। আবহাওয়াবিদরা বলছেন, দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝোড়ো বাতাস। খেলার খবর, ক্রিকেট। হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার রাতে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। এর আগে 2023 সালের জুলাইতে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। নাটকীয়ভাবে একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও এরপর আর খেলা হয়নি তামিমের। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের দল থেকে তিনি সরিয়ে নেন নিজেকে। অবশেষে অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দেশসেরা এই ওপেনার। ফুটবল। পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে ও আজমত গ্রুপের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল দুমকি উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার রাতে ফাইনাল খেলায় স্বপ্নশিরি মুরাদিয়া 10-0 গোলে আবদুল্লাহ খান এন্টারপ্রাইজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আজমত গ্রুপ ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডক্টর মোহাম্মদ আতাহার উদ্দিন। এ সময় তিনি বলেন, বর্তমানে ফুটবলের চেয়ে ক্রিকেট খেলা অনেক বেশি এগিয়ে গিয়েছে, তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুমকির মানুষের যে উপচে পড়া ঢল এবং তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই টুর্নামেন্টকে আসলে সাফল্যমণ্ডিত করেছে। আজকের খেলা দেখে আমি অনেক আপ্লুত হয়েছি, উপভোগ করেছি এবং ছেলেরা অত্যন্ত ভালো খেলা খেলেছে। বিশেষ করে আমার চোখে পড়েছে যে মুরাদিয়া ছেলেরা অনেক ভালো খেলেছে।
অন্য পক্ষের তুলনায় তুলনামূলকভাবে তারা ভালো খেলেছে এবং তারা সেই জন্য ট্রফিও জিতেছে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের ফুটবলকে যাতে আরও ভালোভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, আমাদের ছেলেরা যাতে ভালো করে সেই প্রচেষ্টা করব এবং আমাদের যে লোকালয়ের যে মুরব্বীরা আছেন যারা এই লিড দিচ্ছেন তারাই আগে আসতে হবে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের স্পোর্টসের রিপোর্টার কাজী পাপ্পু। পাপ্পু, শুভ সকাল এবং সেই সাথে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ, আপনাকেও শুভ সকাল। জি, চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম কি জেনে নিই। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য, শুল্ক কর বৃদ্ধির প্রভাব, করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয়। দৈনিক ইত্তেফাক, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব, ক্রেতাদের উপর আরও চাপ, ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে। দৈনিক সমকাল, কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশ প্রতিদিন দেখতে পাচ্ছি উন্নতির চেয়ে বেশি দুর্নীতি, নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির, ভ্যাটের কারণে কষ্ট বাড়বে সাধারণ মানুষের। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে গচ্চা 450 কোটি টাকা, অপ্রয়োজনে 8 স্থলবন্দর, ভরা মৌসুমেও বস্তায় বেড়েছে সর্বোচ্চ 700 টাকা, চালবাজ চক্রে চড়া। দৈনিক বণিক বার্তা, গ্যাস পানি বিদ্যুৎ লুকায়িত খরচে হাত দিচ্ছে না সরকার, উল্টো জনপরিষেবায় দাম বাড়ানোর পায়তারা। দ্য ডেলি স্টার, MRT-1 unlikely to be ready before 2030, no local polls before general election. পাপ্পু, আমরা যদি প্রথম আলোতে আসি তাহলে প্রথম আলোতে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় তামিমের, হ্যাঁ, এবং 2023 সালেও এরকম একটি ঘোষণা বা সিদ্ধান্ত আমরা দেখেছিলাম। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ক্রীড়াঙ্গনে কি প্রভাব পড়বে আমাদের দেশে? এটা সবচেয়ে বড় কথা হলো একটা শকিং, কারণ 2 দিন আগেও আমরা মনে আছে সিলেটে প্রধান নির্বাচক তামিম ইকবালের সাথে একটা বৈঠক করেছেন এবং অলরেডি তাকে নিয়ে একটা প্ল্যান করা হচ্ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে রাখা হতে পারে, এরকম একটা পরিকল্পনা ছিল। কারণ অভিজ্ঞতার একটা দল দরকার ছিল সেখানে। তামিম ইকবাল আমাদের বলতে গেলে কেউ ডাউট করবে না যে তিনি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এবং বাংলাদেশের ক্রিকেটে তার যে ব্যাটিংয়ে যে অবদান রয়েছে এবং তামিমের জায়গা কেউ কিন্তু এখনো পূরণ করতে পারেনি, নিতে পারেনি এখনো পর্যন্ত। অনেক ক্রিকেটারকে ওই জায়গায় রাখা হয়েছিল, সৌম্য সরকার এসেছে, লিটন কুমার দাস এসেছে, কিন্তু কেউ তামিমের জায়গাটা কিন্তু ক্রিয়েট করতে পারেনি। তামিম যেভাবে খেলে গিয়েছে, আপনি মনে আছে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে তিনি হাতে ব্যথা পেয়েছেন, যখন তিনি দেখলেন যে দলের প্রয়োজনে তাকে নামতে হবে, কিন্তু উনি কিন্তু তখন এই কথাটা চিন্তা করেননি যে তিনি যখন নামবেন তার যদি একটা বল পুনরায় হাতে আঘাত করে তাহলেও কিন্তু তার ক্যারিয়ারটা ওইখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু তিনি ওইটা চিন্তা না করে দেশের কথা মাথায় রেখে তিনি কিন্তু ব্যাটিংয়ে নেমেছেন এবং ওইখানে লাস্ট বলটা একজন পেসারের ছিল, তিনি ওই বলটা ওয়ান হ্যান্ডেড ব্যাট করে একটা বল সেভ করে তার পরবর্তীতে কিন্তু মুশফিকুর রহিমকে ওই পাশে দিলেন এবং মুশফিক পুরো খেলাটাকে চালিয়ে এবং ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতেছিল। তো ওইখানে কিন্তু মনে রাখতে হবে যে ওই তামিম যদি ওই একটা বলের জন্য মাঠে না নামতো তাহলে বাংলাদেশ কিন্তু ওইখানে ম্যাচটা অনেকটা পিছিয়ে থাকতো। তো তামিম ইকবালকে বলা হয় কলিজাওয়ালা খান, ওইখানে কিন্তু ওই ব্যাটিংটা কিন্তু তিনি পরিচয় দিয়েছেন কলিজাওয়ালা। তো যখন বোর্ড পরিচালকরা একটা সিদ্ধান্ত নিচ্ছে যে তামিমকে দলে রাখা হবে, পাশাপাশি সাকিব আল হাসানকে নিয়েও কথা হচ্ছিল, এর বিশেষ কারণটা হলো যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা এবার পাকিস্তানে এবং দুবাইতে, যেখানে আমাদের কন্ডিশনের কাছাকাছি সিমিলার কন্ডিশন এবং দলের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছে, মুশফিক, রিয়াদ ভাইদের পাশাপাশি তামিম এবং সাকিব যদি থাকে একটা ব্যালেন্স টিম থাকবে, একদম অভিজ্ঞ এবং তরুণ
মিলে একটা দল করার প্ল্যান করছিল, সেই কারণে তামিম ইকবালের সাথে বসেছিল এবং অনেকে ভেবেছিল যে তামিম ইকবাল হয়তোবা আন্তর্জাতিক ক্রিকেটটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হয়তোবা তিনি বিদায় জানাবেন। কিন্তু গতকালকে হয়তো রাত 10টার পরে একটা আচমকা ঘোষণা যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে চাচ্ছেন না। এটা অনেক কিছু থাকতে পারে, কারণ তার স্ট্যাটাসে অনেক কিছু ক্লিয়ার না, কিন্তু তিনি লাস্টে যখন তাকে একটা কথা বলছেন তার সন্তানকে উদ্দেশ্য করে যে বড় হলে তুমি জানতে পারবে যে কেন তোমার বাবা এমন সিদ্ধান্ত নিল, তাহলে মানে এখানে একটা মেসেজ আছে। কারণ তিনি তার স্ট্যাটাসে বলেছেন অনেক কথা হচ্ছে, গত 2023 বিশ্বকাপের সময় তাকে যখন দল থেকে বাদ দেওয়া হয়েছিল তখনও অনেক কথা হয়েছে, এরপরেও কথা চলছে, এখনও তাকে নিয়ে অনেক কথা হয়। আসলে দুঃখিত, বারবারই কিন্তু সাকিব তামিম নিয়ে একটা কথা হয়, যেটা কিন্তু দলের উপরে ইম্প্যাক্ট পড়ে। আপনি যদি একটা দল প্ল্যান করেন যে আমি তামিম ইকবালকে রাখবো কিংবা আমি সাকিব আল হাসানকে রাখবো, তখন কিন্তু ওই টিমটা ওইভাবেই সাজানো হয়। তার প্লেয়ারগুলো ওই প্ল্যানটাই করে যে আমার টিমে তামিম ইকবাল রয়েছে, একজন ক্যাপ্টেন যে থাকে তার কিন্তু চিন্তাধারাটা চলে আসে যে আমার টিমে তামিম ইকবালের মতো একজন সিনিয়র ক্রিকেটার রয়েছে, আমাকে চিন্তা করতে হবে না যে আমার কি হবে, ওই জায়গাটা আমার ক্লিয়ারেন্স। ওপেনিংয়ে যখন আপনি দেখবেন যে নামের পাশে তামিম ইকবাল রয়েছেন, 2007 সালে যার ক্যারিয়ার শুরু, এবং এরপরে তিনি বোলারদের যেভাবে তাণ্ডব চালিয়েছেন, মানে আমি বলবো যে মানে যখন তার প্রয়োজন হয়েছে তিনি কিন্তু খেলে গিয়েছেন, আর যখন দলের প্রয়োজন হয়েছেন রান বের করেছেন। বাংলাদেশের টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, সব ফরম্যাটে মিলে 3টা ফরম্যাটে মিলে প্রায় 15,000-এর উপরে রান করেছেন তিনি। এটা কিন্তু যাত্রাখানি ঘটনা। হয়তো টেস্টে তার এই এভারেজ স্ট্রাইক রেট 38-39-এর ভিতরে রয়েছে, কিন্তু তারপরও যেই ম্যাচে তিনি রান করেছেন সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে। তো তামিমের মতো ক্রিকেটার হঠাৎ করে এমন সিদ্ধান্ত, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে পঞ্চ পাণ্ডবকে ঘিরে বাংলাদেশের ক্রিকেটের যে শেষ দিকে চলে এসেছে তাদের, এটা কিন্তু আমরা এখন আস্তে আস্তে দেখছি। কারণ অলরেডি মাশরাফি বিন মুর্তজা, আমি যদি বলি যে তিনি নেই, সাকিব আল হাসান রাজনৈতিক পরিস্থিতির কারণে দলের বাইরে রয়েছেন, তিনি চেষ্টা করছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেভাবেই হোক খেলার জন্য, কিন্তু গত কয়েকদিন যাবত তার বোলিং অ্যাকশনের সমস্যা হয়েছে, যার কারণে তিনি কিন্তু বোলিং করতে পারছেন। আর সাকিব আল হাসান বোলিং যদি না করতে পারে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তাকে দলে রাখবে কিনা সেটা নিয়ে একটা চিন্তা করতে হবে। তো যার কারণে তামিম ইকবাল ছিল, মুশফিকুর রহিম ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, যাদেরকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম গঠনের একটা পরিকল্পনা ছিল। এবং আমাদের যেখানে সবচেয়ে বড় সমস্যাটা ছিল সেটা হলো যে ওপেনিং পেয়ার, আমরা কখনোই ওপেনিংয়ে ভালো একটা স্টার্ট করতে পারছি না। তামিম ইকবালের অল্টারনেটিভ হিসেবে আমরা অনেককে ওই জায়গাটা প্রেফার করেছি, কিন্তু কেউ সেভাবে রান করতে পারেনি। ইন্ডিভিজুয়াল রান করেছে, বাট দলগতভাবে বা একটা ওপেনিংয়ে একটা দারুণ স্টার্ট করে দেওয়া, একটা 70-80 রানের একটা স্টার্ট পাওয়া বা 100 রানের, কারণ আপনি যখন একটা আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জিততে যাবেন তখন আপনাকে কিন্তু একটা স্টার্টটা ভালো করতে হবে, সেই স্টার্টটা কিন্তু কেউ করে দিতে পারেনি। তামিম যখন ছিল তার সাথে শান্তকে পরীক্ষা করা হয়েছে, লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে, আপনার সৌম্য সরকার ছিল, তানজিদ তামিমকে নেওয়া হয়েছে, কিন্তু কেউই কিন্তু তামিমকে যোগ্য সঙ্গী হিসেবে স্টার্টটা এনে দিতে পারতো না। তো যার কারণে এই জায়গাটা যখন আমাদের ল্যাকিংস ছিল, যেই ক্রিকেটারটা একটি বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নাই, তারপরেও কিন্তু তার সাথে কথাবার্তা বলেছে এই একটা কারণে যে আমাদের একটা ওপেনার দরকার যিনি সিনিয়র, যিনি একজন জুনিয়রকে নিয়ে স্টার্টটা করে দিতে পারবে, ভালো স্টার্ট করতে হবে। এবং এনসিএলে দারুণ পারফরমেন্স করেছে তামিম ইকবাল, বিপিএলও তিনি রান পাচ্ছেন। তো ওভারঅল এই কারণেই তাকে নিয়ে প্ল্যান করেছিল, কিন্তু আসলে সবকিছু আচ্ছা, এমন একজন স্টার যার এত বর্ণাঢ্য ক্যারিয়ার, এটা কি তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত না? আপনি কি মনে করেন? না, আত্মঘাতী সিদ্ধান্ত আমি বলবো না, বিকজ অফ আপনি যদি দেখেন তাদের কিন্তু আসলে ক্যারিয়ারে আর বাংলাদেশি ক্রিকেটে দেওয়ার কিছু নেই, তাদের ক্যারিয়ারটা শেষের দিকে। আপনাকে কিন্তু আমি গত কয়েকদিন যাবত বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটা কথা বলেছেন যে তারা যা দেয়ার তা কিন্তু দিয়ে দিয়েছেন, তাই তাদেরকে নিয়ে আর চিন্তা করে এখন তাদের অল্টারনেটিভ আপনাকে তৈরি করতে হবে, যে জিনিসটা আদৌ বাংলাদেশ ক্রিকেট গত 15 বছরে করেননি। অনেক ক্রিকেটারকে তারা আন্ডার 19 এবং জাতীয় দলের মাঝখানে যে একটা গ্যাপ থাকে, আপনার যুব দল কিংবা এ দল কিংবা টাইগার স্কোয়াড, এরা করেছে, কিন্তু এখান থেকে খুব একটা ক্রিকেটারকে তারা দলে নেয়নি। তো দেখা যাচ্ছে যারা আন্ডার 19-এ পারফর্ম করছে তাদেরকেই সরাসরি বাংলাদেশ ন্যাশনাল টিমে নিয়ে আসা হচ্ছে, যেটা কিন্তু একটা আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আপনি তাদেরকে যদি আরও বাহির থেকে এই দল কিংবা অন্যান্য স্কোয়াডে রেখে তাদেরকে পলিশ করে কিন্তু তাদেরকে যদি জাতীয় দলে আনেন, তাহলে তারা কিন্তু ভালো করবে। কারণ আপনি একটা ইন্টারন্যাশনাল জাতীয় দলের মতো জায়গায় এনে যদি একটা ক্রিকেটারকে দাঁড় করিয়ে দেন, তাহলে কিন্তু তার জন্য একটা ওই যে অনেকটা সমুদ্রের মাঝখানে পড়ে যাওয়ার মতো। কারণ তিনি আন্ডার 19 খেলেছেন,
কিন্তু এরপরে তিনি চলে এসেছেন জাতীয় দল, যেখানে আপনাকে অলমোস্ট 150-র কাছাকাছি স্পিডের বোলারদের ফেস করতে হয়। তো এই জায়গাটায় আপনাকে পরিকল্পনা করতে হবে, এবং ফারুক ভাই রয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম স্যার রয়েছেন, তারা জানেন যে বাংলাদেশের ক্রিকেটটাকে কীভাবে ডেভেলপ করতে হবে। এখন এই 5 জন ক্রিকেটার আপনাকে চলে যাচ্ছে, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশফিক রিয়াদকে আমরা পাচ্ছি না, তাহলে আপনাকে কিন্তু এই জায়গাটা শেষ, এই পঞ্চপাণ্ডবের ক্যারিয়ার শেষ বাংলাদেশ ক্রিকেটে। এখন এই পঞ্চপাণ্ডবকে ছাড়া আপনাকে প্ল্যান করতে হবে। সাকিব আল হাসানের জায়গায় আমরা হয়তো মেহেদী হাসান মিরাজকে পরিকল্পনা করতে পারি, বাট তামিম ইকবালের জায়গায় আমরা কাকে পেয়েছি সেটা আপনাকে চিন্তা করতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় একজন ফিনিশার কিভাবে পাবো সেটা আপনাকে চিন্তা করতে হবে। মুশফিকুর রহিমের জায়গায় আমি কাকে অল্টারনেটিভ রাখবো সেটা আমাকে চিন্তা করতে হবে। তো এই চিন্তাগুলো এখন থেকে পরিকল্পনা করতে হবে। নতুন বোর্ড পরিচালক এসেছেন, নতুন যারা রয়েছেন তাদেরকে পরিকল্পনা করতে হবে যে বাংলাদেশের ক্রিকেটটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। জি কাজী পাপ্পু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অবশেষে নতুন পাঠ্যতে ঠাঁই পেয়েছে দেশের সঠিক ইতিহাস, বিয়োজনের অভিযোগ থাকলেও এনসিটিবি চেয়ারম্যানের অস্বীকার। প্রবল শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন, বেশি বিপাকে পঞ্চগড়ের মানুষ, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। চলাচলের অনুপযোগী ফতুল্লার সড়কগুলো, উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়িতে ভোগান্তি বেড়েছে মানুষের, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবং শুটকির মৌসুমে কর্ণফুলী নদীর তীরে শ্রমিকদের ব্যস্ততা, ধুম পড়েছে প্রজাতির শুটকি উৎপাদনের, রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।